তোমরা 35 জন এনরোল হয়েছে, আমি তাহলে শুরু করে দেই। ওকে, তোমরা এই সেমিস্টারে লেভেল 3 সেমিস্টার 2 ডিএস 321 ডেইরি টেকনোলজি 1 কোর্সটা করবে। এর আগে তোমাদেরকে কিছু আমি নোটিফিকেশন দেই। তোমাদের গত সেমিস্টারে প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ ডেইরি ফার্ম এন্ড মিল্ক প্রসেসিং প্ল্যান্ট এই সাবজেক্টটার কিছু ম্যাটেরিয়াল বা কোর্স বাকি আছে। আমি কনসার্ন টিচারদেরকে বলে দিয়েছি যে তারা তোমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে এই সেমিস্টারের মধ্যে সেই মেকআপটা দিয়ে দিবেন। আলাদা হয়তো স্পেশাল ক্লাস নিতে হবে। প্রফেসর সোহেল রানা সিদ্দিকী স্যার এবং আশিকুল ইসলাম স্যার তারা এভাবে তোমাদের সাথে তাদের মতো করে ম্যানেজ করে নেবেন। এটা হচ্ছে তাদের বিষয়। তোমাদের সাথে আমার একটা ক্লাস বাকি ছিল, সেটা হলো ফার্ম প্ল্যানিং এবং তোমার ইয়ার রাউন্ড ফডার কাল্টিভেশন প্ল্যান। আমি আমার অংশটা ডিএস 321 এর শেষ করে তারপরে একটা ক্লাস সেটা নিব। আচ্ছা, তোমরা সবাই মিউট হয়ে যাও তো প্লিজ, তোমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে বেশি। আচ্ছা, তোমাদের সিআর কি উপস্থিত আছে কি? স্যার। আচ্ছা শোনো, তোমাকে আমি, তোমাদের কি সিআর বদল হয়ে গিয়েছো তোমরা নাকি আগের সিআরই আছো? স্যার আগে আমরা চারজনই এখন আছি স্যার। আচ্ছা, দরকার হলে কমিউনিকেট করবা। তোমরা প্রফেসর আশিক স্যার এবং সোহেল রানা সিদ্দিকী স্যারের এই সেমিস্টারে ওনাদের দুজনেরই ক্লাস আছে। এই ক্লাসটার পরে তোমাদের সাথে এই সাথে সাথেই তারা মেকআপ দিয়ে নেবেন তোমাদের গত কোর্সের যে জিনিসটা বাকি আছে। আর আমি এই সেমিস্টারে আমার অংশটা শেষ করে একটা ক্লাস তোমাদেরকে নিয়ে নিব মেইন স্ট্রিমেই ডেইরি ফার্ম প্ল্যানিং ম্যানেজমেন্টের উপর, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের ইয়ার রাউন্ড ফডার কাল্টিভেশনের উপর। ওকে, এই সেমিস্টারে তোমাদের ক্লাসের ডিস্ট্রিবিউশনটা আমি বলি। এই সেমিস্টারে প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার এবং সোহেল স্যার মিলে তোমাদের ইন্ট্রোডাকশন টু ডেইরি টেকনোলজি এবং ক্রিম এই অংশটা পড়াবেন। প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার পড়াবেন কনডেন্সড এন্ড ইভাপোরেটেড মিল্ক আর ড্রাই মিল্ক। আমি পড়াবো তোমাদের আইসক্রিম মেকিং। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুল ইসলাম স্যার পড়াবেন বাটার, ঘি আর বাটার অয়েল, এই চ্যাপ্টারগুলো। এর মধ্যে তোমরা হাতে কলমে তৈরি করবে আইসক্রিম, ক্রিম সেপারেশন এবং ঘি বানানো, বাটার বানানো। হ্যাঁ বলো, কেউ কি কিছু প্রশ্ন করবে? প্রশ্ন করলে বলো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্যারি অন করি। তোমাদের প্র্যাকটিক্যাল যখন শুরু হবে তখন তোমাদের এই সেমিস্টারে 4টা প্রোডাক্ট নিয়ে এবং তার কম্পোজিশন নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করাবো। একটা হলো ক্রিম, তোমরা দুধ থেকে ক্রিম সেপারেট করবে মেশিন দিয়ে, সেই ক্রিম থেকে আইসক্রিম বানাবে, বাটার বানাবে, ঘি বা বাটার অয়েল বানাবে। এটা হচ্ছে এই সেমিস্টারে তোমাদের প্র্যাকটিক্যাল অংশ। আমি তাহলে পড়াবো হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের মধ্যে তোমরা জানবে কম্পোজিশন কি আইসক্রিমের, অবশ্যই তার ডেফিনিশন কি, আইসক্রিম কাকে বলে, তার কম্পোজিশন কি, তার ফুড ভ্যালু কি, কত রকমের আইসক্রিম আছে দুনিয়াতে, আইসক্রিমে কি কি উপকরণ ব্যবহার করা হয়, কিভাবে আইসক্রিমের যে মিক্স যেটা দিয়ে আমরা আইসক্রিমটা বানাই সেটা তৈরি করা হয়, তার বিভিন্ন প্রসেসিং স্টেপ যেমন প্যাস্টুরাইজেশন, হোমোজেনাইজেশন, এইজিং, ফ্রিজিং, প্যাকেজিং, হার্ডেনিং, এই প্রসেসিং স্টেপগুলো তোমরা জানবে। আইসক্রিম কিভাবে ভালো কি খারাপ জাজ করতে হয় সেটা তোমরা জানবে, আইসক্রিমের ডিফেক্টগুলো জানবে। এবং সবার শেষে আইসক্রিমের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আইসক্রিমের মধ্যে প্রচুর বাতাস আমরা ঢুকায় দেই, এই কারণে আইসক্রিমটা এত হালকা এবং নরম হয়, এটাকে আমরা বলি ওভাররান। আমরা আইসক্রিমের ওভাররানও ক্যালকুলেট করব। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা শোনো, তোমাদের অনলাইনে ক্লাসে অনেকের যদি কোনো জিনিসে গ্যাপ থাকে, বুঝতে না পারো,
যখন তোমাদের আবার ইউনিভার্সিটি খুলে যাবে, আমি আশা করি যে আগামী 3-4 মাসের মধ্যে ইউনিভার্সিটি খোলার দিকে থাকবে, তোমরা যখন আসবে তোমাদের প্র্যাকটিক্যাল শুরুর সাথে সাথে আমরা প্রয়োজন হলে তোমাদেরকে একটা বা দুইটা ফেস টু ফেস মেকআপ ক্লাস, যেমন আমি আমার যে অংশটা গত সেমিস্টারের যেটা ফার্ম প্ল্যানিং এ ছিল, সেই অংশটা আমি মনে করি যে এটা আসলে ফেস টু ফেস ক্লাস না হলে অনেক বিষয় তোমাদের বোঝা কষ্টকর, কারণ এখানে কিছু ক্রিটিক্যাল তোমার হিসাব নিকাশের ব্যাপার আছে। সেই জিনিসটা আসলে অনলাইনে তোমাদেরকে ব্যাখ্যা করা আমার পক্ষে সহজ, কিন্তু তোমাদের বোঝাটা একটু সমস্যা হবে। তারপরেও আমি অনলাইনে একটা ক্লাস এটা কভার করব, আর ফেস টু ফেস একটা আমি সেশন রাখবো ফার্ম প্ল্যানিং ম্যানেজমেন্টের উপর। যখন ইউনিভার্সিটি খুলে যাবে আমরা 1 ঘন্টার একটা সেশন সেখানে দিব। আইসক্রিমের উপর তোমাদেরকে কিছু কিছু আমার আইডিয়া আমি তোমাদের সাথে জেনারেট করব, শেয়ার করব। আমি ইচ্ছা করি গত সেমিস্টারে আইসক্রিমের অটোমেশনের উপর তোমাদেরকে ভিডিও দেখিয়েছি, মনে আছে তোমাদের ভিডিওটার কথা? জি স্যার। হ্যাঁ, আইসক্রিমের সরি অটোমেশনের ভিডিও আমি এই কারণে দেখিয়েছি যে সেমিস্টারের কাজটা যেন আগায় থাকে। তো অটোমেশনের সেই ভিডিওর সাথে সাথে লিংক করেই আমার এই ক্লাসগুলো এখানে থাকবে। তোমাদের পরবর্তী ক্লাসটা কি বারে পড়েছে? একটা হলো রবিবার, আরেকটা মঙ্গলবার। কটার সময়? 10টা? 10টা। ফাইন, তাহলে রবি আর মঙ্গল আমি তোমাদের সাথে আইসক্রিমের উপর ক্লাসটা নিব। আচ্ছা 1 মিনিট প্লিজ। না কি কি তুমি আনিয়ে আসছো? স্যার শুনতে পাচ্ছ তোমরা সবাই? আচ্ছা হ্যাঁ, একটু একটু অপেক্ষা করো, আমার ল্যাবরেটরিতে একটা কাজ চলছে, তো আমাকে ইউনিভার্সিটির একটা সেকশনে ফোন দিয়ে জানাতে হবে। তোমাদের কোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কমেন্ট আছে? কারো কোনো জানার আগ্রহ আছে কোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে? আচ্ছা, তাহলে তোমরা মনে রাখো আমি নিব হচ্ছে আইসক্রিমের চ্যাপ্টারটা। আইসক্রিমের একটা চ্যাপ্টারটা বেশ বড়, এখানে সাধারণত একটা বা দুটো কোশ্চেন আসে, অনেক সময় এখান থেকে অঙ্ক দেওয়া থাকে ওভারঅল ক্যালকুলেশন বা মিক্সড রেসিপি ক্যালকুলেশনের উপর। আমরা এই বিষয়গুলো জানা শুরু করব। আইসক্রিমের বিষয়টা তোমাদেরকে আর ব্যাখ্যা করে বোঝানোর উপায় নাই বা প্রয়োজনও নাই, কারণ তোমরা সবাই আইসক্রিমের সাথে পরিচিত, ছোটবেলা থেকে তোমরা আইসক্রিম খাও। আগে হয়তো খেতে তোমাদের লোকাল কোনো ব্র্যান্ডের আইসক্রিম, এখন তো পোলার, ইগলু, মিল্ক ভিটার আইসক্রিম, স্যাভয় আইসক্রিম, এগুলো তোমরা খুব ভালো মতো জানো। বাংলাদেশে এই বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি অনেক ছোট ছোট ব্র্যান্ডও কিন্তু আছে, যেটা বিভিন্ন বড় শহরগুলোতে তারা লোকালি আইসক্রিম বিক্রি করে। যেমন আইসক্রিম পার্লারে, ওখানে যে বসে আইসক্রিম খেতে হয়। তোমরা ময়মনসিংহে কি আইসক্রিম পার্লার কেউ চেনো কিনা? ময়মনসিংহে আইসক্রিম পার্লার আছে? জি স্যার আছে। হ্যাঁ, কোথায় আছে আইসক্রিম পার্লার বলো দেখি? বিদ্যাময় স্কুলের বিদ্যাময়ের অপোজিটে একটা পার্ক একটা। হ্যাঁ, বিদ্যাময়ের অপোজিটে যে ছোট যে বিল্ডিংটার মাঝখান দিয়ে গেলে বাম দিকে ওরা পোলারের আইসক্রিমটা বিক্রি করে সম্ভবত, কিন্তু ওইটা আসলে সত্যিকার অর্থে পুরোপুরি আইসক্রিম পার্লার বলা যায় না, কারণ তারা খাবারও বিক্রি করে, তাই না? তারা বিভিন্ন সময় স্যান্ডউইচ বা অন্যান্য। ঢাকাতে শুধুমাত্র আইসক্রিমের উপর পার্লার, শুধুমাত্র দোতলা বিল্ডিং বিরাট, সেখানে মুভের পিক তো আছেই, তারপরে তোমার আমেরিকান আইসক্রিম পার্লার, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে। এবং ওই জায়গাতে আমি যখন বিভিন্ন সময় খাওয়ার সুযোগ হয়েছে বা খেয়েছি, এক একটা আইসক্রিমের দাম 450-500 টাকা করে, এক একটা স্কুপ, মানে একজনের খাওয়ার মতন অল্প কিছু আইসক্রিম, একটু বিস্কুট বা অন্যান্য সার্ভিং দিয়ে টপিং দিয়ে সুন্দর করে সাজায় দেয়। তাহলে চিন্তা করো আইসক্রিমের কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বড়। তোমরা ভবিষ্যতে যদি মনে করো যে কখনো কোনো চাকরি করবা না, তোমরা নিজের ব্যবসা নিজেরাই তৈরি করবা, তাহলে আইসক্রিম কিন্তু একটা বিরাট সম্ভাবনা ইন্ডাস্ট্রি, খুবই অল্প বিনিয়োগে এখানে সুন্দর ব্যবসা করা সম্ভব। তোমাদেরকে আমি বলেছি কিনা, আমি কিন্তু পিএইচডি করেছি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এর, ওখানে ডেইরি টেকনোলজির উপর আমি রিসার্চ করেছি। ওই সময় আমার সাথে
তোমার পাকিস্তানের ফয়সালাবাদ এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি করতেন, উনি চিজের উপর পিএইচডি করতেন, আমিও চিজের উপর। উনি একদিন আমাকে গল্প করে শোনাচ্ছেন যে উনি ফুড টেকনোলজির লোক, ওনার ব্যাচে 60 জন স্টুডেন্ট ওনারা পাস করেন, উনি ফার্স্ট বা সেকেন্ড ছিলেন। তো ওনার ব্যাচের সবচাইতে দুর্বল 6 জন ছেলে, যারা একেবারে শেষের দিকে রোল, রেজাল্ট খুব খারাপ, তার সাথে একবার গল্প করছে। যারা এই গ্রাজুয়েশন শেষ করে অনেক সময় বন্ধু বান্ধব আড্ডা দেয় না, ওই সময় তারা বলছে যে দেখো তোমার মতন তো আমরা টিচার হতে পারবো না ইউনিভার্সিটির, তো আমরা ব্যবসা করব। এই 6 জন 6টা জায়গায় পাকিস্তানের আইসক্রিমের ফ্যাক্টরি দেয়। এটা 2010 সালের ঘটনা। ওই ভদ্রলোক পাকিস্তানের ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন 2001 সালে, মানে 1 সালে তারা অনার্স কমপ্লিট করেন। 2010 সালে ইংল্যান্ডে তার এই বন্ধুদের সাথে আবার দেখা হয়, বিদায় সাক্ষাৎ। উনি বললেন এই 6 জন লোকই এই 10 বছরে মিলিয়নিয়ার হয়ে গেছে তাদের ব্যবসা দিয়ে। কিসের ব্যবসা জানো? এই আইসক্রিমের ব্যবসা। 6 জায়গায় ছোট ছোট আইসক্রিমের ফ্যাক্টরি দিয়েছে। তোমরা খোঁজ নিবা, আমি ইগলু পোলারের তাদের লাভের যে পরিমাণটা আমি জানি, আমি অনলাইনে তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি না। যদি সামনাসামনি যখন ক্লাস হবে তখন আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। কিছু কর্পোরেট কিছু বিষয় থাকে যেগুলো আমি মনে করি আসলে অনলাইনে শেয়ার করা যায় না, তখন তোমাদেরকে আমি বুঝাই বলতে পারবো যে তারা কিভাবে ব্যবসাগুলো চালায় এবং কিভাবে কি পরিমাণ লাভ তারা করে। এই ব্যবসাটা যদি লাভজনক না হতো, দেখো কত পুরাতন কোম্পানি এগুলো, এতদিন কি টিকে থাকতে পারে না। এর একটা বড় কারণ হলো আমাদের কিন্তু এই যে 16 কোটি মানুষ, এদের অধিকাংশ দরিদ্র হলেও মধ্যবিত্ত বা উচ্চবিত্ত একটা যে শ্রেণী তৈরি হয়ে গেছে, তার সংখ্যাও কিন্তু অনেক বড়। আমাদের দেশে যদি 5% লোক মধ্যবিত্ত হয়, মধ্যবিত্ত মানে হচ্ছে যারা দেশে উৎপাদিত যে কোনো খাবার বা ভোগ্যপণ্য তারা কেনার সামর্থ্য রাখে। আমাদের এখানকার যদি 5% লোক মধ্যবিত্ত হয়, এই 16-17 কোটি লোকের দেশে এটার সংখ্যা কিন্তু 70 থেকে 80 লক্ষ। এই মধ্যবিত্তরা ইউরোপের যে কোনো দেশের লোকদের সমান কেনার ক্ষমতা রাখে। বাড়ি গাড়ি না হোক, খাবারের কথা বলছি। ইউরোপে অনেক দেশে 20 লাখের বেশি লোকই নাই, ধনী দেশে। আর আমার এখানে এই গরিব দেশে ওদের মতন কেনার ক্ষমতা সম্পন্ন 80 লক্ষ লোক আছে সারা বাংলাদেশ জুড়ে, ছোট একটা দেশে। এরা অবশ্যই আইসক্রিম কিনবে, এরা অবশ্যই ডেইরি প্রোডাক্টস কিনবে। আমাদের দেশে ফুডের বিজনেস, বিশেষ করে ডেইরির বিজনেস, মার না খাওয়ার, এটা একটা বিরাট সুযোগ। মানে আমাদের গ্যারান্টি কিন্তু দেওয়া আছে সেলসের, বিরাট মার্কেট আমাদের। সুতরাং আমাদের দেশে কেউ যদি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে, প্রাইসটা রিজনেবল রাখে, যে কোনো ডেইরি প্রোডাক্টই হোক বা ফুড আইটেম হোক, সে সেটা বিক্রি করতে পারবেই, এটা প্রায় গ্যারান্টিড। এই জন্য ফুড বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস এগুলো কিন্তু সহজে বন্ধ হয় না। বন্ধ যদি হয় ইন্টারনাল প্রবলেম বা ম্যানেজমেন্টের কারণে প্রবলেমের কারণে বন্ধ হয়। সুতরাং আইসক্রিমের এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে, আইসক্রিমের টেকনোলজি বুঝতে হবে, আইসক্রিমটা কিভাবে তারা বানায়, কিভাবে বিক্রি করে, এটা বুঝতে হবে। তোমাদেরকে আরেকটা বিষয় আমি একটু বলি। আমি যেই ডিপার্টমেন্টে পিএইচডি করতাম, ওখানে আইসক্রিমের উপর ট্রেনিং কোর্স অফার করতো তারা ইন্ডাস্ট্রির জন্য। এটা ইংল্যান্ড একমাত্র ইউনিভার্সিটিতে, রেডিং ইউনিভার্সিটিতে অফার করে। আমার পিএইচডি সুপারভাইজার ছিলেন সেই কোর্সের কোঅর্ডিনেটর। ওটা খুবই এক্সপেন্সিভ কোর্স, 3 দিনের ইন্টেন্সিভ একটা ট্রেনিং হয়। আমি ওই কোর্সটা নিজে করেছি, ট্রেনিং নিয়েছি, এবং পরবর্তী 2 বছর আমি ওই কোর্সের ট্রেনার ছিলাম, মানে বেতনভুক্ত ট্রেনার। মানে আমি ইউকের আইসক্রিম মেকারদেরকে আইসক্রিম শেখাতাম বানানো। যেমন বেন এন্ড জেরির নাম তো তোমরা জানো সবাই। বেন এন্ড জেরি বিখ্যাত একটা আমেরিকান এবং ব্রিটিশ কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার আছে ওদের। এই কোম্পানির লোকদেরকেও আমি আইসক্রিম বানানো শিখিয়েছি। কারণ ইংল্যান্ডে একটা নিয়ম হলো, কেউ যদি ইংল্যান্ডে আইসক্রিমের বিজনেস করতে চায় অথবা ফ্যাক্টরি দিতে চায়, কোনো আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তাকে ওই কোর্স করে সার্টিফিকেট দেখায় তারপর লাইসেন্স নিতে হয়। সুতরাং আইসক্রিমের উপর যেই ট্রেনিং আমি পেয়েছি, আমি জানি যে আইসক্রিমটা অত্যন্ত প্রসপেক্টিভ একটা ডেইরি প্রোডাক্ট বাংলাদেশের জন্য। তাহলে আইসক্রিম কাকে বলে? তোমাদের আইসক্রিমের এই ডেফিনিশন মুখস্থ করতে হবে। আমাদের শ্রদ্ধেয় বুলবুল স্যার, উনি আজও আমার কাছে দুঃখ করে বলেন যে কোন এক বিসিএস এর ভাইবা পরীক্ষায় উনি ছিলেন, বিসিএস
পরীক্ষাতে ভাইভাতে, ওখানে উনি আইসক্রিম, বাটার এবং মিল্কের ডেফিনিশন জিজ্ঞেস করেছিলেন এনিম্যাল হাজবেন্ডারি কোনো ছেলে গেলে। আনফরচুনেটলি তারা একটু ডেফিনিশন বলতে পারে নাই। কেন পারে নাই জানো? তারা মুখস্থ করে নাই ভালো মতো। তোমার এই আইসক্রিমের ডেফিনিশন বিসিএস পরীক্ষাতেও ধরা হতে পারে। তাহলে এই ডেফিনিশনটা কি? দেখে লম্বা মনে হলো, একটু এর মধ্যে একটা ছন্দ আছে, খেয়াল করে শোনো। আইসক্রিম ইজ এ ডেইরি প্রোডাক্ট প্রোডিউসড বাই ফ্রিজিং, আমি ব্যাখ্যা করছি পরে, while stirring a pasteurized mix consisting of one or more dairy ingredients and may contain one or more of the potential dairy and suitable non-milk derived ingredients, and excluding other food fats except such as are natural components of flavoring ingredients used or are added in incidental amounts to accomplish specific functions. Ice cream is sweetened with safe and suitable sweeteners and may be characterized by addition of flavoring ingredients. যদি এই পুরাটা দিতে পারো খুবই ভালো, আর যদি না দিতে পারো তাহলে এই নন মিল্ক ডিরাইভ ইনগ্রেডিয়েন্টস পর্যন্ত তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি এবার আবার বলি যে এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইসক্রিম ইজ এ ডেইরি প্রোডাক্ট। কেন এটাকে ডেইরি প্রোডাক্ট বলি? কারণ এটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়, মেজরিটি অংশই হলো ডেইরি ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, তোমরা তো মিল্ক প্রোডাক্টের নাম শুনেছো, মিল্ক প্রোডাক্ট আর ডেইরি প্রোডাক্টের মধ্যে তফাৎ কি বলতে পারবা? আমি বলে দেই, যেই জিনিসগুলো তৈরিতে দুধের পুরো স্ট্রাকচারটাকে প্রায় অক্ষুণ্ণ রাখা হয়, যেমন ধরো লাবান, দই, এখানে দুধের কোনো অংশ কিন্তু আমরা সরায় ফেলি না, পানিটা ছাড়া। পানিকে একটু জাল দিয়ে ইভাপোরেট করা হয়, কিন্তু ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ ইনট্যাক্ট থাকে। মিল্কটাকে মোটামুটি অক্ষত রেখে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেগুলোকে ডেইরি মিল্ক প্রোডাক্ট বলে। আর যদি মিল্ক থেকে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট আলাদা করো, যেমন ছানা আলাদা করে মিষ্টি বানালা, ক্রিম আলাদা করে মাখন, আইসক্রিম, ঘি বানালা, তারপরে হয়ে আলাদা করে হয়ে থেকে অন্য প্রোডাক্ট বানালে, এই ক্ষেত্রে দুধটাকে যদি ভেঙে ফেলা হয় বিভিন্ন কম্পোনেন্ট পার্ট, এবং ওই এক একটা পার্ট যেগুলোকে বলা হয় মিল্ক ইনগ্রেডিয়েন্ট, সেখান থেকে যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টে যদি মেজরিটি অংশ মিল্ক ইনগ্রেডিয়েন্ট হয় তাহলে তাদেরকে বলা হয় ডেইরি প্রোডাক্ট। যেমন আইসক্রিম একটা ডেইরি প্রোডাক্ট, এখানে মেজরিটি ইনগ্রেডিয়েন্ট কি? মেজরিটি ইনগ্রেডিয়েন্ট হলো দুধের ক্রিম আর মিল্ক পাউডার, অথবা ফ্লুইড মিল্কও হতে পারে, অথবা তোমার এই স্কিম মিল্ক পাউডার হতে পারে। এই জন্য আইসক্রিমকে ডেইরি প্রোডাক্ট বলে। দেখো, রুটি বানাতেও কিন্তু একটু না একটু দুধ ব্যবহার করতে হয়, ভালো রুটি, ভালো কেক, কিন্তু কেক রুটিকে বেকারি আইটেম বলে, এগুলো ডেইরি প্রোডাক্ট বলে না, কারণ ওই প্রোডাক্টগুলোর মেজরিটি যে ইনগ্রেডিয়েন্ট সেগুলো হচ্ছে নন ডেইরি, যেমন গম বা ময়দা। সেই জন্য ডেইরি প্রোডাক্ট হচ্ছে ডেইরি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হবে, এবং তার মেজরিটি অংশ ধরো যে 60-70% হবে এই তোমার মিল্কের ডিরাইভড ইনগ্রেডিয়েন্ট, যেটা আইসক্রিমের ক্ষেত্রে হয়। সেজন্য আইসক্রিম একটা ডেইরি প্রোডাক্ট। স্যার পায়েসকে কি স্যার মিল্ক প্রোডাক্ট বলা যায়? স্যার বলা হয়, এটাকে বলা হয় রাইস পুডিং, এটা একটা ডেইরি প্রোডাক্ট। এটাকে বলা হয় নভেল ডেইরি প্রোডাক্ট। তোমরা আগামী সেমিস্টারে পায়েস বানানো শিখবে, শুনতে হাস্যকর হলেও আগামী সেমিস্টারে তোমাদেরকে 16টা প্রোডাক্ট হাতে নাতে বানাতে হবে। 5 ধরনের মিষ্টি, তারপর 2-3 ধরনের চিজ বা পনির, এরপরে যে পায়েস, রাইস পুডিং। হ্যাঁ, কোশ্চেন করতাম স্যার। বলো। স্যার পায়েসে তো স্যার মিল্কের স্ট্রাকচার স্যার চেঞ্জ হইতেছে না, বা মিল্ক থেকে আমার কোনো ডেরিভেটেড ফর্ম অফ কোনো ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করতেছি না, সরাসরি মিল্ক ইউজ করতেছি স্যার। এই ক্ষেত্রে স্যার পায়েসকে কেন মিল্ক প্রোডাক্ট বলা হচ্ছে না স্যার? এখানে মিল্ক প্রোডাক্ট কেন বলা হয় না? কারণ এর প্রায় 50% অংশ তোমার চলে আসে হচ্ছে নন ডেইরি ইনগ্রেডিয়েন্ট, চিনি আর রাইস মিলে। তুমি যখন কোনো নন ডেইরি ইনগ্রেডিয়েন্ট একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হয়ে যায়, কিন্তু দুধের পরিমাণ এখানে প্রায় 50% বা তার বেশি থাকছে, এই জন্য এটাকে নভেল ডেইরি প্রোডাক্ট বলে, এটাকে মিল্ক প্রোডাক্ট বলা যাচ্ছে না। কারণ মিল্ক প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্ট যেটা মূলত দুধই থাকবে তার মধ্যে, যেমন লাবান, বিভিন্ন ধরনের ইয়োগার্ট, মিল্ক শেক, স্মুদি, এই ধরনের ড্রিঙ্ক, ওগুলো অধিকাংশ ক্ষেত্রে মিল্ক প্রোডাক্টটা হয়ে যায় ড্রিঙ্ক। কিন্তু মিল্কের যদি একটা অংশ, যেমন ময়েশ্চার, বেশি পরিমাণ তুমি ইভাপোরেট করে ফেলো, প্যারা সন্দেশ হয়ে গেল,
তখন কিন্তু এটা ডেইরি প্রোডাক্ট হয়ে যাবে। অর্থাৎ দুধের স্ট্রাকচারটা মোটামুটি ইনট্যাক্ট রেখে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেগুলোকে মিল্ক প্রোডাক্ট বলে। মিল্ক থেকে একটু চেঞ্জ করে যে প্রোডাক্টগুলো হয় মিল্ক প্রোডাক্ট, কিন্তু ম্যাসিভ চেঞ্জ হয়ে গেলে এটা ডেইরি প্রোডাক্ট হয়ে যায়। ম্যাসিভ চেঞ্জ কি দুধের স্ট্রাকচার ব্রেকডাউন করে ইনগ্রেডিয়েন্টে ভাগ করে কোনো ইনগ্রেডিয়েন্ট বাড়ায় এই প্রোডাক্টগুলো। পায়েসের ক্ষেত্রে দুধ মোটামুটি স্ট্রাকচার নিয়ে থাকলেও এখানে কিন্তু বাইরের ইনগ্রেডিয়েন্ট বেশি অনেক অ্যামাউন্টে যোগ করা হচ্ছে, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। তারপরে কাস্টার্ড, তারপরে তোমার পুডিং, এই জিনিসগুলোকে সেজন্য বলা হয় নভেল ডেইরি প্রোডাক্ট। স্যার নভেল কেন বলা হয়? নভেল হচ্ছে বিশেষ, একটু বিশেষ। কি ব্যাপার? ঠিক আছে, আপনার রুমে থাকেন। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো তোমাদের পরে আরো ডিটেইলস আমি ব্যাখ্যা করব। নভেল মানে হচ্ছে বিশেষ ধরনের ডেইরি প্রোডাক্ট। তোমরা আগামী সেমিস্টারে নিজেরা পায়েস বানানো শিখবে, ফিরনি বলি, যেটাকে রাইস পুডিং বলা হয়। এটা ইন্ডাস্ট্রিয়ালি কিভাবে, আমি ইংল্যান্ডে দেখেছি, ইংল্যান্ডের স্টুডেন্টরা পর্যন্ত ফিরনি বানানো শেখে, ক্যানে করে তারা ফিরনি হয়েছে আন্ডার গ্রাজুয়েটের তোমার প্র্যাকটিক্যাল। আমি নিতাম ডেইরি সায়েন্সের প্র্যাকটিক্যাল গুলো, আমার সুপারভাইজার নিতেন ফিরনি বানানোর প্র্যাকটিক্যাল, ব্রিটিশ সুপারভাইজার। তুমি চিন্তা করো আমরা কত ব্যাকওয়ার্ড ভাবে চিন্তা করি। আমরা মনে করি যে এগুলো তো বাসায় বানাবো, আর এগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তো আগামী সেমিস্টারে সেটা আলাপ করব। শুধু মনে রাখো আইসক্রিম ইজ এ ডেইরি প্রোডাক্ট প্রোডিউস বাই ফ্রিজিং। ফ্রিজিং মানে হচ্ছে 0 ডিগ্রির নিচে নামবে। তাহলে আইসক্রিম তৈরি করতে গেলে তোমার 0 ডিগ্রির নিচে দুধের টেম্পারেচার নামাতে হবে, সাধারণত 6 থেকে 8 মাইনাসে। এই টেম্পারেচারে আইসক্রিমটা জমানো হয়। হোয়াইল স্টারিং, যখন আইসক্রিমটা জমতে থাকবে ঠান্ডায়, তখন কিন্তু এটাকে আইসক্রিমের মিক্সটাকে এজিটেট করতে হবে, অর্থাৎ ঘন ঘন নাড়াতে হবে। এটাকে বলা হয় স্টায়ারিং। স্টায়ারিং মানে হচ্ছে স্টায়ার করা, অর্থাৎ নাড়াতে হবে তোমাকে। যদি না নাড়াও, তাহলে তোমাদের বাসায় তোমরা অনেকেই দুধ রেখে আইসক্রিম জমানোর চেষ্টা করেছো না? ছোটবেলায় সবাই ট্রাই করেছো, ডিপ ফ্রিজে রাখলে দেখো কি হয়ে যায়, বরফের মতো জমে যায়। কারণ আমরা কি করি, বরফের মধ্যে শুধু রেখে দিই। আমরা কি নাড়াই একটু পর পর? নাড়াই না। সেই জন্য আইসক্রিম বাসায় আসলে হয় না। আর এখন তোমরা আসলে জানতে পারবে কয়েকদিনের মধ্যেই যে আইসক্রিমটা কেন বাসায় হয় না, আরো কি কি ইনগ্রেডিয়েন্ট যোগ না করলে আইসক্রিম হবে না, কেন এত বরফ হয়ে যায়, বরফ ঠেকানোর উপায় কি, বাতাস ঢোকানোর উপায় কি, ইত্যাদি। এই পাস্টুরাইজড মিল্ক অর্থাৎ মিক্স মানে হচ্ছে এর মধ্যে থাকবে দুধ, এর মধ্যে থাকবে ক্রিম, এর মধ্যে থাকবে দুধ পাউডার, এর মধ্যে থাকবে চিনি, এর মধ্যে থাকবে ফ্লেভার, এর মধ্যে থাকবে জিলাটিন যদি ভেজিটেরিয়ান না করো, অথবা পেকটিন, অথবা যে কোনো ধরনের স্টেবিলাইজার যেগুলো আইস ক্রিস্টাল ফর্মেশনে বাধা দেয়। এর মধ্যে থাকবে ইমালসিফায়ার, যারা ফ্যাটকে ভিতরে রেখে দিবে ধরে। এর মধ্যে থাকতে পারে বিভিন্ন ধরনের নাটস, ফ্রুটস মিশায়। এই সব কিছু একসাথে করলে যেটাকে বলা হয় সেটা হলো মিক্স। এই মিক্সটা হতে হবে প্যাস্টুরাইজড অর্থাৎ জীবাণুমুক্ত, কনসিস্টিং অফ 1 or more ডেইরি ইনগ্রেডিয়েন্টস। প্যাস্টুরাইজের ফলে সব প্যাথোজেনিক এবং অধিকাংশ নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারা যাবে। কিছু ব্যাকটেরিয়া থাকবে, ওগুলো আমাদের ক্ষতি করবে না, আইসক্রিমের ক্ষতি করবে না। এরকম প্যাস্টুরাইজড মিল্কে মধ্যে থাকবে, মিক্সের মধ্যে থাকবে 1 or more ডেইরি ইনগ্রেডিয়েন্টস। 1 or more, শুধু 1 ডেইরি ইনগ্রেডিয়েন্ট হলে মিল্ক হতে পারে, মোর হলে এর মধ্যে পাউডার অ্যাড করা হতে পারে, এর মধ্যে তোমার ক্রিম অ্যাড করা হতে পারে। এগুলো হলো ডেইরি ইনগ্রেডিয়েন্ট। এন্ড মে কন্টেন 1 or more of the optional dairy and suitable non-milk derived. Non-milk derived মানে হলো নন ডেইরি, এটা তো নন ডেইরি ইনগ্রেডিয়েন্টস। এতটুকু তোমরা অন্তত পক্ষে পরীক্ষার হলে লিখতে হবে। and excluding other food fats, এগুলো এখন বলার দরকার নাই। আমি এটা একটা স্ট্যান্ডার্ড থেকে ডেফিনিশন নিয়েছি, হুবহু তোমাদেরকে জানানো আমার দায়িত্ব। স্ট্যান্ডার্ডের মধ্যে এরকম ডিটেইলস ডেফিনিশন দেওয়া থাকবে, কিন্তু তোমাদের জন্য নন মিল্ক ডিরাইভড ইনগ্রেডিয়েন্টস পর্যন্ত এতটুকু বলে ফুল স্টপ দিয়ে তোমরা শেষ করবা। এর কম হলে কেউ আইসক্রিমের ডেফিনিশন অ্যাকসেপ্ট করবে না কোনো এক্সামিনার। আইসক্রিমের একেবারে সহজ একটা ডেফিনিশন দেই, এটা আমেরিকান ডেফিনিশন। আইসক্রিম ইজে, এখানে ইজে দুইবার হয়ে গেছে, এক মিনিট প্লিজ আনিফ, কি ব্যাপার? ওইখানে কেউ নাই, এটা হলো লুৎফর। Is a frozen dairy product made by suitable blending and processing of cream and other dairy ingredients together with sugar, flavor and color with or without stabilizer and emulsifier. এগুলো কাকে বলে আমি পরে ডিটেইলস তোমাদের জানাবো। স্টেবিলাইজার কি, ব্যবহার কি, emulsifier কি, তার ব্যবহার কি। and with the incorporation of air during the freezing process, এটা একটা বিরাট বিষয়। এয়ার মানে কি জানো? আইসক্রিমের ব্যবসা মানে হলো বাতাস বিক্রির ব্যবসা। আইসক্রিম কখনো ওজন করে বিক্রি হয় না, এটা বিক্রি হয় ভলিউমে। তোমরা যদি 1 লিটার আইসক্রিম কেনো, ওজন করে দেখবা তার ওজন হলো 500 গ্রাম, কিন্তু তার ভলিউম কিন্তু 1 লিটার। এর কারণ হচ্ছে আইসক্রিমের মধ্যে আমরা বাতাস ভরে দিই। বাতাস না ভরলে আবার আইসক্রিম ভালো হয় না। আবার বেশি বাতাস ভরলে যে বিক্রি করে তার লাভ, যে কেনে তার ক্ষতি। ফেনার মতন থাকে আইসক্রিম।
সুতরাং আইসক্রিমের ব্যবসার মজা হলো তুমি বাতাস বিক্রি করবা আইসক্রিমের মধ্যে ভরে, বাতাসের দাম পাবা দুধের দামের সমান। এটা একটা মজার ব্যবসা না? এই জন্য মানুষ আইসক্রিমের ব্যবসা ছাড়তে পারে না, ছাড়তে চায়ও না। যাই হোক, কিভাবে বাতাস ঢোকানো হয়, বাতাস কিভাবে আইসক্রিমের মধ্যে ধরে রাখতে হয়, এই টেকনোলজিগুলো আমরা সামনে শেখাবো। The weight of ice cream must be at least 2.04 kg, মানে 2 কেজি হতে হবে from 3.79 লিটার for 3.79 লিটার 79 লিটার, তার মানে প্রতি 3.79 লিটার পরিমাণ আইসক্রিমের ওজন কমপক্ষে 2.04 কেজি হবে। এটা বলে দেওয়া আছে। যদি এটা বলে দেওয়া না থাকে তাহলে আইসক্রিম ম্যানুফ্যাকচারাররা এত বেশি বাতাস ঢুকাবে, তোমার ধরো যে প্রতি 4 লিটারের ওজন দেখা গেল 1 কেজি করে ফেললো, মানে বাতাস এত ঢুকায় ফেলবে, আইসক্রিমের স্ট্রাকচার থাকবে কিন্তু ভিতরে ভর্তি বাতাস। সেজন্য বিভিন্ন রেগুলেটরি এজেন্সি যেমন আমাদের বিএসটিআই, তারপরে হচ্ছে কোডেক্স ইউরোপে, আমেরিকায় ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA, তারা কিন্তু আইসক্রিমের ওজন বলে দিয়েছে যে এত ভলিউমের মধ্যে এত ওজন থাকতেই হবে, নাহলে কাস্টমার ঠকানো হয়। যাই হোক, এতটুকু বললাম, আরো ডিটেইলস ব্যাখ্যা করব। এই হচ্ছে আমার আইসক্রিমের উপর আজকে আপাতত ডেফিনিশন। আগামী ক্লাসে আমি আইসক্রিমের কম্পোজিশন, ক্লাসিফিকেশন, ম্যানুফ্যাকচারিং এর বেসিক প্রসিডিউর সব ব্যাখ্যা করে দিব তোমাদেরকে। এর পরের ক্লাসে আইসক্রিমের বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এর রোল এবং আইসক্রিম বানানোর সময় যে ডিফেক্ট গুলো আসে আইসক্রিমের, সেগুলো বলে আমি আইসক্রিমের এই অংশটা শেষ করব। আর এরপরে আগামী সপ্তাহের মঙ্গলবারের যে ক্লাসটা, ওই ক্লাসে আমি ফার্ম প্ল্যানিং ম্যানেজমেন্টের বাকি অংশটা শেষ করব। তাহলে আমি এই সপ্তাহে 2টো ক্লাস নিব, আগামী সপ্তাহে 2টো ক্লাস নিব। পরিষ্কার তোমাদের কাছে? সিআর শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমি 4টা ক্লাস নেওয়ার পরে আমি হয় আশিক স্যার অথবা হারুন স্যার